বারাকাতুহু। পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনলাইন স্কুল থেকে স্বাগতম। তোমাদেরকে শুভেচ্ছা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আল-আমিন, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় নিয়ে আলোচনা করব। যুগ যুগ ধরে আমাদের সমাজে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, যে সমস্যাগুলো সমাধান করার জন্য এবং বিলুপ্ত করার জন্য আমাদের সকলেরই সচেতন হওয়া খুবই প্রয়োজন। আমাদের সমাজে এই ধরনের অনেকগুলো কুসংস্কার বা কুপ্রথা রয়েছে, যেগুলো বিলুপ্তি না ঘটলে আমাদের সমাজ দিন দিন আরো খারাপ হতে থাকবে। এমন একটি প্রথা নিয়ে আলোচনা করব, যে প্রথার কারণে আমাদের সমাজে নারী নির্যাতন সহ বিভিন্ন ধরনের কার্যক্রম ঘটে থাকে। এতে আমাদের সমাজে অশান্তির সৃষ্টি হয়, জীবনহানি ঘটে এবং পারিবারিক দ্বন্দ্ব, কলহ ইত্যাদি সৃষ্টি হয়। তো আজকের সেই বিষয়টি আলোচনার পূর্বে তোমরা একটু মনোযোগ সহকারে স্ক্রিনের দিকে তাকাও। দেখো, এখানে একটি স্ক্রিন রয়েছে। এই স্ক্রিনে দেখো কিছু টাকা পয়সা, অলংকার, গহনা আছে। টাকা, স্বর্ণ, অলংকার, গহনা। এই টাকা, স্বর্ণ, অলংকার, গহনার পরে আরেকটা ছবি দেখা যাচ্ছে, এবং এই ছবিগুলো হলো একটি জাতীয় পত্রিকার। দেখো, একজন পুরুষ একজন নারীকে মারছে, পাশে দুইটি শিশু ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। আর আরেকটা ছবিতে দেখা যাচ্ছে একজন নারী নিজেকে বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য চেষ্টা করছে। আসলে প্রথম ছবিতে যে আমরা টাকা অলংকার দেখছি, তার সাথে একটি পরিবারের সাথে সম্পর্ক। আর সেটা হলো, আমাদের সমাজে অনেক সময় বিয়ে হয়, বিয়ের সময় দেখা যাচ্ছে যে বর কনে পক্ষ থেকে কিছু টাকা চাচ্ছে, লেনদেন করতেছে। আমাদের সমাজে অনেকে আছে, যেমন 10 লাখ, 5 লাখ, 2 লাখ টাকা চায়, বিদেশে যাওয়ার জন্য খরচ চায়, 5 ভরি স্বর্ণালংকার চায়, একটি হুন্ডা চায়। এইভাবে একটা মেয়েকে বিয়ে করার জন্য একটা বর পক্ষ থেকে, ছেলেদের পক্ষ থেকে কনের পক্ষের কাছে দাবি করে। এই যে চাওয়া, এটাই হলো আমাদের দেশে কি সবচেয়ে খারাপ একটি রোগ। এটা হলো ডাউরি, ইংরেজিতে বলা হয় ডাউরি, বাংলা যাকে বলা হয় যৌতুক। অর্থাৎ কোনো বর শ্বশুর বাড়ি থেকে আর্থিক বা কোনো ধরনের কোনো অলংকার বা কোনো মালামাল গ্রহণপূর্বক বিয়ে করাটাই হলো যৌতুক। এই যৌতুক প্রথা আমাদের সমাজকে অনেক নিম্নমুখী করেছে এবং আমাদের সমাজে অশান্তি সৃষ্টি করেছে, অনেক নারী নির্যাতনের সৃষ্টি হয়েছে। অনেক মেয়ে দেখা যাচ্ছে তার শ্বশুর শাশুড়ি বা স্বামী কর্তৃক নির্যাতিত হয়ে জীবন হারিয়েছে। আজকের পাঠের বিষয় যৌতুক নিরোধ। শিক্ষার্থীরা, আজকে এই পাঠ শেষে আমরা যৌতুক নিরোধ আইন বর্ণনা করতে পারবা, যৌতুক নির্মূলে নাগরিক সমাজের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে, যৌতুকের কুফল ব্যাখ্যা করতে পারবে। তো এবার আমরা একটা পরিসংখ্যান দেখি যৌতুকের কারণে বাংলাদেশে প্রত্যেক বছরের নারী নির্যাতনের তালিকা। দেখো, শহরাঞ্চলে মানসিক নির্যাতন হয় 40%, শারীরিক নির্যাতন 12%, আত্মহত্যা করে 3%, হত্যা হলো 5%, তালাকপ্রাপ্ত হয় 10%। আর গ্রাম অঞ্চলে মানসিক নির্যাতন 25%, শারীরিক নির্যাতন 65%, আত্মহত্যা করে 5%, হত্যা করা হয় 2%, আর তালাকপ্রাপ্ত হয় 5%। দেখো, এই একটি প্রথার কারণে, একটি কুপ্রথা, ভালো প্রথা না, একটি কুপ্রথার কারণে আমাদের সমাজ কিভাবে একজন মানুষের উপর আরেকজন মানুষ নির্যাতন চালাচ্ছে। এবার দেখো, আমরা একটা ভিডিও দেখি।
দুঃখিত, ভিডিওটি পাওয়া যাচ্ছে না। দেখো এখানে আরেকটি ছবি আছে, ছবিতে বর কনে বসে আছে এবং এখানে বিয়ে পড়াচ্ছেন, মাওলানা কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন। এটা হলো মুসলিম পরিবারের নীতি অনুযায়ী বিয়ে, মুসলিম পারিবারিক আইনে যদি বিয়ে হয় এবং সেখানে এই মেয়েদের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দেনমোহর হিসাবে নির্ধারণ করতে হয় এবং এখানে লেখা আছে যে মুসলিম পারিবারিক আইনে 500 টাকা বিয়ের মহারণা হিসাবে উপহার দিলে যৌতুক হিসাবে গণ্য হবে না। বর্তমানে বিয়ের মাধ্যমে প্রচুর অর্থ এবং স্বর্ণ আদায় করা হয়। মেয়ের বাবাকে যৌতুক দিতে বাধ্য করা হয়। এটা আমাদের সমাজে এখন অহরহ ঘটছে এবং সবাই এটাকে মনে করে যে আমি মেয়েকে দিচ্ছি, বাবা তার মেয়েকে দিচ্ছে। আসলে না, একজন ধনী বাবা তার জামাইকে কিছু দিতে গেলে তখন দেখা যাচ্ছে ছেলে পক্ষরা মনে করে যে এটা আমাকে দিচ্ছে, তখন এর দেখা দেখি পাশের বলে আরেকটা ছেলে হয়তো বলতে পারে যে আমাকে এরকম শ্বশুর বাড়ি থেকে দিবে। তো এইভাবে যদি দিতে থাকে তাহলে এটাই আমাদের সমাজে একটা নিয়ম হয়ে দাঁড়ায়। এই জন্য এটা কখনো সক্ষমতা থাকুক বা না থাকুক এইভাবে দিতে নেই। 1980 সালে যৌতুক নিধন আইনে যৌতুক প্রদান বা গ্রহণ করলে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা উভয় হইতে পারে। 1983 সালের আইন এবং শিশু নির্যাতন আইনে যা বলা হয়েছে, স্বামী নির্যাতনের কারণে যদি স্ত্রীর মৃত্যু ঘটানোর চেষ্টা করে বা মৃত্যু ঘটায় তখন তার মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি নির্ধারণ করা আছে। এবার তোমরা আমি এতক্ষণ যেটুকু আলোচনা করছি এখান থেকে তোমরা নিজেরাই একটু কাজ করো। কাজ হলো যৌতুকের হাত থেকে মুক্তি পেতে আমাদের করণীয় 5টি বাক্য লেখা। চেষ্টা করো তোমরা সবাই নিজ নিজ জায়গা থেকে একটু চেষ্টা করো, চেষ্টা করে তোমরা আমার কমেন্টে জানাবে যে কে কি লিখছো। তবে আমার মতে যৌতুকের হাত থেকে মুক্তি পেলে আমাদের সর্বপ্রথম হলো ধর্মীয় রীতিনীতি মেনে চলতে হবে। 1 নম্বরে আমি যেটাকে অগ্রাধিকার দিয়েছি, ইসলাম ধর্মে নির্দেশ আছে যে যদি কোনো যৌতুক প্রদান করা হয়, যৌতুক প্রদান করা হারাম। এটা ইসলাম ধর্মের একটি নিয়ম। তো এখানে এই শরীয়ত মোতাবেক যৌতুক, এই জন্যই মানুষকে সচেতন করে তুলতে হবে। 2 নম্বর হলো যে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। ছেলে হোক মেয়ে হোক নিজেরা যদি আত্মনির্ভরশীল হয়ে উঠে তাহলে অবশ্যই যৌতুক প্রথা থেকে আমরা মুক্তি পেতে পারি। 3 নম্বর হলো দারিদ্রতা বিলোপ। আমাদের সমাজে দারিদ্রতার কারণেই এই যৌতুকের মূল কারণ। দেখা গেছে যে গরিব একটা ছেলে বিয়ে করতে যাচ্ছে, সে শ্বশুর বাড়ি ধনী শ্বশুর দেখে বিয়ে করছে, সেখান থেকে কিছু টাকা নিচ্ছে, তাহলে দারিদ্রতা এখানে মূল কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তারপরে অশিক্ষা। আমাদের সমাজে শিক্ষার হার খুব কম এবং উচ্চ শিক্ষিতের হার তো একেবারেই কম। এই জন্য আমাদের সমাজে যদি শিক্ষিত হয় তাহলে দেখা যাবে একে একে আমাদের সমাজ থেকে যৌতুক প্রথা উঠে যাবে। 5 নম্বর হলো লোভ। আমাদের সমাজের বেশিরভাগ মানুষের পরের সম্পদের প্রতি একটা লোভ আছে। এই লোভ থেকে যদি নিজেকে বাঁচায় রাখতে পারে তাহলে আমরা যৌতুক প্রথা থেকে মুক্তি পেতে পারি। তো শিক্ষার্থীরা তোমরা নিজেরা নিজের মতামত প্রকাশ করবে। এবার আসো আমরা কন্যা সন্তানকে আত্মনির্ভরশীল করে গড়ে তুললে যৌতুকের অভিশাপ তাদের স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, তো আমি যে কথাগুলো বলছি এটার মধ্যে সব 1 নম্বর হলো আত্মনির্ভরশীলতা। তো আমাদের যদি আত্মনির্ভরশীল করার অনেকগুলো উপায় আছে, শিক্ষা, কারিগরি শিক্ষা, তারপরে কুটির শিল্প, তারপরে আত্মকর্ম, এরকম অনেকগুলো উপায় আছে। এগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে যে আমরা যদি মেয়েদেরকে
কর্ম কর্মক্ষম করে তুলি, তাহলে আমাদের সমাজে কন্যাদের যে কন্যা দায়গ্রস্ত বলা হয় এটা থেকে আমরা বাঁচতে পারবো। তারপরে ছেলে মেয়েদের সমতা অর্জনে সহযোগিতা করা, শিক্ষায়, তারপরে সামাজিক কর্মকাণ্ডে বিভিন্নভাবে, হ্যাঁ, মেয়েদের ছেলে মেয়েদেরকে পাশাপাশি সমতা অর্জনে সবাইকে সহযোগিতা করতে হবে। জনসচেতনতা তৈরি করা, অর্থাৎ যৌতুকের বিরুদ্ধে, যৌতুকের কারণে আমাদের যে সমাজে কুফল দেখা দিচ্ছে, এই কুফল থেকে এই কুফলটা মানুষের সামনে তুলে ধরে জনসচেতনতা সৃষ্টি করতে হবে, তাহলে আমাদের সমাজে যৌতুক প্রথা কমে আসবে। শাস্তি সম্পর্কে সবাইকে অবহিত করতে হবে, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যৌতুকের হাত থেকে মুক্তি পেতে চাইলে পরিবারের সঙ্গে সমাজের সবাইকে সচেতন করে তুলতে হবে। এবার আসো আমরা এই যৌতুক নিরোধে আমরা কাদেরকে আমাদের এই সকল কাজে, অর্থাৎ যৌতুক মুক্ত সমাজ গঠনে আমরা কাদেরকে আমরা আমাদের এই আন্দোলনে বা আমাদের এই কর্ম পরিকল্পনায় নিতে পারি, কাদের সাহায্য নিতে পারি, হ্যাঁ, তাদের সম্পর্কে এবার আলোচনা করব। তাহলে আমাদের এই যৌতুক নিরোধে আমাদের প্রধান যে ইয়েটা, আমরা কাদেরকে ডাকতে পারি, যে এক নম্বর হলো আইনজীবী। আমরা এই যৌতুক নিরোধে এবং যারা নির্যাতিত তাদেরকে সহযোগিতার জন্য আমরা আইনজীবীদের সহায়তা নিতে পারি। বর্তমানে বাংলাদেশে আইনজীবীরা যৌতুকের শিকার যারা, তাদেরকে সহায়তার জন্য আইনজীবীদের একটি সংগঠন আছে, এই জন্য আইনজীবীদের সহযোগিতা খুবই প্রয়োজন। তারপরে ইউনিয়ন, আমাদের দেশে কতগুলো স্থানীয় সরকার রয়েছে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। তো আমাদের রুট লেভেলের যে পরিষদটা রয়েছে, তাহলে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান মেম্বার যারা আছে ওদেরকে আমরা যৌতুক নিরোধে ব্যবহার করতে পারি, তাদেরকে সম্পৃক্ত করতে পারি। তারপরে ডাক্তারদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি, তারপরে উন্নয়ন কর্মী যারা আছে তাদেরকে সম্পৃক্ত করতে পারি। এছাড়াও আমাদের সমাজে ইমাম, মুয়াজ্জিন বা শিক্ষক যারা আছেন বা সমাজের গণ্যমান্য লোক যারা আছে তাদেরকে আমরা এই সকল কাজে সম্পৃক্ত করতে পারি। হ্যাঁ, এই সমস্ত এদেরকে সম্পৃক্ত করে আমরা এই যে নারী নির্যাতনের বিরুদ্ধে, নারীর প্রতি সহিংসতা, এগুলার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলে আমাদের সমাজ থেকে এই যৌতুকের কথা মূল্যায়ন। আসো আমরা নিজেরা তোমাদেরকে মূল্যায়ন করে দেখি যে তোমরা কি শিখতে পেরেছো। বিয়ের সময় কত টাকা পর্যন্ত দিলে যৌতুক বলে গণ্য হবে না? 400, 500, 600, 700, 500 টাকা। কত সালে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয়েছে? 1980, 81, 82, 83, 1980 সালে। 65 চিঠিতে কি বোঝানো হয়েছে? আমার মনে হচ্ছে নারী পুরুষ সমান, এই সমতা বোঝানো হচ্ছে। সমতা অর্জনে পিছিয়ে অর্জনে, কথা বলার জন্য না, ওজন করার জন্য, সমতা অর্জনে। নিচের চিত্রটি থেকে আমরা কি উপলব্ধি করতে পারছি? সামাজিক আন্দোলন, আনন্দ র্যালি, নির্যাতন, নির্বাচনী র্যালি, সামাজিক র্যালি। অবশ্যই সামাজিক আন্দোলন হবে, সামাজিক আন্দোলন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের এই পাঠ শেষে যেটুকু বুঝতে পারলাম যে আমাদের সমাজে কিভাবে যৌতুকের অভিশাপ থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এবং আমাদের সমাজে কেন এই যৌতুক অশান্তি সৃষ্টি করছে সেগুলো আলোচনা করছে। তো তোমরা একটি বাড়ির কাজ করবে, যৌতুক প্রথা বাংলাদেশের পরিবার এবং সমাজকে কিভাবে কলুষিত করছে তা বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে লিখে রাখবেন, এটা আমরা পরে দেখব। তো খুদা হাফেজ, তোমরা সুন্দর করে নিয়ে আসবা।